সোজা দোতলায় চলে এসো। আর শোনো, দরজাটা লক করে দিও। কি তোর আঙুল কই? তুই তো পরিপূর্ণ নোস, তোর শরীরে তো খুঁত রয়েছে। দার্শনিকের হাতে ঘা লাগলো নাকি? কি করব বলো তো, মারতে হলো। একেই তো বস চাকরিটা খেয়ে নিল। আপনি ঠিক থাকলে আমাদের উত্তর দিন, নইলে আমরা দরজা ভাঙছি। আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আজকের গল্প জিৎ সিংহের লেখা বড়শি। কলকাতার ফুসফুস ময়দানের ঘাসে গা এলিয়ে সিগারেট ফুঁকে নিজের ফুসফুস নষ্ট করছে ঈশান। আকাশের ছোপ ছোপ মেঘেরা ধীর গতিতে নিজেদের বাড়ি ফিরছে। খেলতে আসা ছেলেরাও যে যার বাড়ি ছুটছে। পড়ে রয়েছে শুধু ঈশান এবং কয়েকটা উটকো ছেলে মেয়ে। এদের বয়সে ঈশান এরকম আড্ডা দিয়ে বেড়ায়নি। এয়ারফোর্স জয়েন করার জন্য খেটেছে, কি না করেছে সে। রোজ দৌড়েছে, জিমে গিয়ে নিজের শরীরকে তৈরি করেছে, আবার রাত জেগে পড়াশোনা করেছে। পরীক্ষার দিন রিটেন এক্সামে পাশ করে গেলেও আটকে গেল ফিজিক্যালে। বাম হাতের কোড়ে আঙুলের এক কড় মতো নেই ঈশানের, যেটাকে নিয়ে সে কখনোই ভাবেনি। ছোটবেলায় সিমলায় বেড়াতে গিয়ে ঈশানের বাবা তার বন্ধুর বন্দুক নিয়ে শট প্র্যাকটিস করছিল। ঈশানের মা টার্গেটগুলো জোরে জোরে উপরে ছুঁড়ছিল আর বাবা একে একে সেগুলো ফায়ার করছিল। এদিকে ঈশান একটি ছোট্ট প্রজাপতির পিছনে দৌড়ে বেড়াচ্ছিল। হঠাৎ কি যে হলো, বাবা ভাবল টার্গেটটা একটু নিচের দিকে আসলে তবে গুলি ছুঁড়বে। টার্গেট নিচে আসলো, গুলি ছোঁড়া হলো, কিন্তু সেটা টার্গেটে লাগলো না। খানিক বাদে শোনা গেল ঈশানের আর্তনাদ। ঈশানের বাবা মা কখনো তাকে নিজের আত্মবিশ্বাস হারাতে দেয়নি, এমনকি ওয়ান হ্যান্ড শুটারের গল্পও শুনিয়েছে তাকে। সেই বিশ্বাসেই যুদ্ধ বিমান চালাতে চেয়েছিল ঈশান, কিন্তু অলিম্পিক্স আর এয়ারফোর্স তো এক নয়। সেই থেকে 5 বছর হয়ে গেল বাবা মায়ের সাথে কথা বলে না সে। ভাড়া বাড়িতে থাকে। মায়ের সাথে মাঝে সাঝে ফোনে কথা হতো, কিন্তু এখন তাও হয় না। ঈশানের একরোখা স্বভাবের জন্য বসের তাকে পছন্দ না হলেও কিছু করার নেই। সে কাজের ছেলে, যেটুকু বলা হয় তার বেশি ছাড়া কম করে না, কিন্তু তার বেশি কাজ তাকে দিয়ে কেউ করাতে পারে না। অফিসে কারোর সাথে তেমন কথা বলে না সে। তার এই রহস্যময় চরিত্রটাই পাগল করে মেয়েদের। কিন্তু ঈশানের সমস্যা হয় মেয়েদের সাথে কথা বলতে। সামনাসামনি কথাই বলতে পারে না সে, তাই এমন গম্ভীর ভাব দেখায় যেন সে কাউকেই পাত্তা দেয় না। সোশ্যাল মিডিয়াতে নেই ঈশান, ভালো লাগে না কারোর সাথে কথা বলতে। আজ কেমন একা একা লাগছে তার। সকালে এক কলিগ অফিসের আর একটা মেয়ে কলিগকে বিবাহের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হওয়ায় ছেলেটা আনন্দে কিভাবে লাফাচ্ছিল। ওরকম আনন্দ ঈশানের বহু কাল হয়নি। না, এসব ভেবে লাভ নেই। উঠে দাঁড়িয়ে
গা ঝেড়ে বাইক স্টার্ট দিতে যাবে, এমন সময় ছেলে মেয়েগুলোর কথা শুনে সে থমকে গেল। বুঝলি ভাই, কাল লাভিফাই অ্যাপে 4খানা রাইট সোয়াইপ পেয়েছি। বলিস কি? আরে ছাড় তো, ঢপ দিচ্ছে, ওকে কে লাইক করবে? ওরকম মনে হয়, লাভিফাইয়ে সবাই জিএফ পায়, বুঝলি? ঈশান তাড়াতাড়ি নিজের ফোন বার করে লাভিফাই অ্যাপটা ডাউনলোডে বসিয়ে সেটা আবার পকেটে পুরে বাইক স্টার্ট দিল। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল অন করলো। নোটিফিকেশনে বলছে ডাউনলোড ফিনিশড লাভিফাই। অ্যাপ খুলে তাতে অ্যাকাউন্ট বানাতেই ঈশানকে 6টা ফটো সাবমিট করতে বলা হলো। কিন্তু ঈশানের যে এখনকার তেমন ফটোই নেই, যা আছে সব এয়ারফোর্সের পরীক্ষার সময়কার। ক্লাউড থেকে খুঁজে খুঁজে সেই তাবর তাবর ফটোগুলো সাবমিট করলো ঈশান। অ্যাকাউন্ট কমপ্লিট হতেই তার চোখ বড় বড় হয়ে গেল। একসাথে এত মেয়ে কখনো দেখেনি সে। কেউ কারোর চেয়ে কম নয়, সবাই এখানে বড় লোক, সবাই এখানে বিশ্ব সুন্দরী। ঈশানকে প্রতিদিন কম হলেও 20-25টা মেয়ে রাইট সোয়াইপ করে, কিন্তু কাউকেই তার মনে ধরে না। যাদেরকে মনে ধরে তারা আবার ঈশানকে রাইট সোয়াইপ করে না। এরকম চলতে চলতে হঠাৎ একটি মেয়ের সাথে তার সোয়াইপ মিলে গেল। অ্যাপের অর্থে যাকে বলে ম্যাচ। ঈশানের নিজেরই মনে নেই কাকে সে লাইক করেছিল। অ্যাকাউন্ট চেক করতেই চোখ জলজল করে উঠল। কি সুন্দর দেখতে মেয়েটা। রূপের বর্ণনা দিতে পারে না ঈশান, শুধু বোঝে মেয়েটার চোখগুলি একটু ছোট এবং হাসলে গাল দুটো কেমন উঁচু হয়ে ওঠে। অন্যের চোখে সৌন্দর্যের সংজ্ঞা কি তা জেনে ঈশানের লাভ নেই। তার কাছে এই মেয়েটি এখন বিশ্ব সুন্দরী। এমন পক্ষপাতের সুপ্ত কারণ হয়তো এই যে অ্যাপে এই প্রথম কারোর সাথে ঈশানের ম্যাচ হয়েছে। তড়াক করে বসে হাই লিখে পাঠালো সে। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন কোনো রিপ্লাই আসলো না, তখন সে ফোনটা নিয়ে খেতে চলে গেল। সকালে বানিয়ে রাখা ডাল ভাত খেতে খেতে ঈশান বারে বারে ফোন চেক করছে। কোনোদিনও এমনটা সে করেনি। মনের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে। হঠাৎ ফোনে মেসেজ এলো। হে, হোয়াটসঅ্যাপ? ঈশানের খাওয়া মাথায় উঠে গেল। সেও রিপ্লাই করলো, নাথিং মাচ, হাউ আর ইউ? আই এম গুড। খানিকক্ষণ কেউ কিচ্ছু বলল না। ঈশান এরপরে কি বলবে বুঝতে না পেরে বলল, তোমার নাম কি? কেন, প্রোফাইলে লেখা নেই বুঝি? ও সরি, তাহলে মিস বর্ষা। কি করেন আপনি? জব করতাম, ছেড়ে দিয়েছি, এখন বাড়িতেই আছি। হোয়াটস অ্যাবাউট ইউ? আমিও জব করছি আপাতত। এই, তোমার নাম ঈশান? হ্যাঁ, কেন? তুমি আমির খানের ছাত্র ছিলে নাকি? মানে? তারে জমিন পর। ও হ্যাঁ। সল্ট লেকে হারমোনি এন্টারপ্রাইজের অফিসে বসে অনবরত কাজ করে চলেছে নৈরিত। মাস শেষ হতে আর 13 দিন বাকি। তার মধ্যেই তাকে 20টার বেশি এয়ার পিউরিফায়ার সেল করতে হবে। কাজের বর্ণনা খুবই সহজ। টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে আগে থেকেই 18 থেকে 35 বছরের লোকেদের নাম্বার জোগাড় করে রাখা। তাদেরকে শুধু এই মেসেজ ফরওয়ার্ড করতে হবে। নমস্কার,
আমি HR জিৎ বলছি। আমরা পার্ট টাইম ফুল টাইম জবের জন্য লোক নিয়োগ করেছি। দৈনিক আয় 3000 থেকে 5000। বিশদে জানতে এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এরপর কেউ মেসেজ করলে নৈরিতের তাকে বোঝাতে হবে যে এটা কোনো ফেক কোম্পানি নয়। তাদের কোম্পানিতে ইনভেস্ট করে অনেকেই মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করেছে। তারপরেও কোনো ব্যক্তি নাক ছিটকালে নৈরিত বলবে, আপনাকে শুধু আমাদের একটা প্রোডাক্ট কিনে রাখতে হবে। পরে প্রোডাক্টের দাম বেড়ে গেলে আমরা আপনাকে বলে দেব, তখন আপনি অন্য কাউকে সেটা বেচে দেবেন। ঠিক কবে যে প্রোডাক্টের দাম বাড়বে আর কবে যে নৈরিত তাকে সেই আপডেট দেবে তা সে নিজেও জানে না। কিন্তু ব্যাপারটা এতটা সহজ হলে তো হয়েই যেত। 100 জনের মধ্যে বড় জোর 10 কি 12 জন মেসেজ করে, তার মধ্যে প্রোডাক্ট কেনে 5 থেকে 6 জন। বাকি 4-5 জন কিছুই কিনতে আসে না, তারা শুধু আসে ফাও গল্প করতে। তাই নৈরিতকে রোজ মিনিমাম 1-2 হাজার লোককে মেসেজ পাঠাতে হয়। তাদের মধ্যে খুব বেশি হলে 250 জন হোয়াটসঅ্যাপে মেসেজ করে। কিন্তু এত লোকের সাথে কথা বলে নৈরিত পেরে ওঠে না। তার মধ্যে বসের টার্গেট 1 মাসে এতগুলো সেল করলে এত % বোনাস পাবে, 6 মাসে এতগুলো সেল করলে পরের লেভেলে প্রমোশন পাবে। তাই একজন পিছনে পড়ে গেলে তাকে পিষে দিয়ে অন্যরা এগিয়ে যায়। আর এক্ষেত্রে নিচে চাপা পড়েছে নৈরিত। বস তাকে প্রায়ই নিজের কেবিনে ডাকেন। কেবিন থেকে মাথা নিচু করে বেরোয় নৈরিত। সেই দেখে বাকি কলিগেরা অনুমান করে নেয় যে ঠিক কি কি গালাগালি দিলে কারোর মুখ এতটা ছোট হয়ে যায়। নৈরিত আজ এক মনে লেগে আছে তার কাজে। শুনতে পাচ্ছেন? সকাল থেকে 70-80 জনের সঙ্গে কথা বলা হয়ে গেছে তার। ভাগ্যক্রমে 7টা প্রোডাক্ট সেল করেছে সে, আর মাত্র 14টা বাকি। 20টার বেশি সেল করা মানেই তাকে গোল্ড লেভেলে তুলে দেওয়া হবে। অফিস শেষ হতে এখনো অনেক দেরি। আজকে আর একটা সেল করতে পারলেই বাকি 13 দিনে তাকে শুধু একটা করে প্রোডাক্ট সেল করলেই হবে। এই পুরো মাস জুড়ে খেটেছে সে। সবার আগে অফিসে এসেছে আর বাড়ি গেছে সবার পরে। তার জুনিয়র যারা ব্রোঞ্জ লেভেলে জয়েন করেছিল তারাও এখন গোল্ড লেভেলে চলে গেছে। এবার নৈরিতের পালা। বসের গলা শুনেই সবাই ঘুরে তাকালো। বেশ হাসি খুশি লাগছে তাকে। তার পাশে দাঁড়িয়ে একজন সুশ্রী মহিলা। বস বললেন, ইনি হলেন মিস চন্দ্রানী হালদার। ইনি আজ থেকে আমাদের কোম্পানিতে ব্রোঞ্জ গ্রুপে কাজ করবেন। সবাই ওনাকে হ্যালো বলো। সবার সাথে আলাপ হয়ে গেলে বস নৈরিতকে কেবিনে ডাকলেন। কেবিনে এখন শুধু নৈরিত এবং চন্দ্রানী রয়েছে। বস বললেন, তারপর নৈরিত, এই মাসে তোমার প্রোগ্রেস তো বেশ ভালোই দেখছি। নৈরিত মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার। এরকম চললে তো তুমি গোল্ড লেভেলে চলে যাবে। হ্যাঁ স্যার। মিস চন্দ্রানী বলো তো কোন লেভেলে? ইয়ে স্যার, ব্রোঞ্জে। ভুল, উনি সিলভারে। ব্রোঞ্জে তো কদিন থাকতে হয়, তাই থাকছেন। কি বলেন মিস চন্দ্রা? বলেই বস চন্দ্রানীকে কোনো এর খোঁচা দিল। চন্দ্রানীও ফিক করে হাসলো। নৈরিত বোকার মতো শুধু দেখছে। বস বললেন, আহা, বুঝছো না? তুমি তো এর পরের মাসেই গোল্ড লেভেলে চলে যাবে। তোমার জায়গাটা কাউকে তো পূরণ করতে হবে নাকি? ঠিক স্যার। তাহলে হাঁ করে দেখছিস কি? যা গিয়ে কাজে লেগে পড়। নৈরিত বেরিয়ে যেতে উদ্যত হলে বস বললেন, আর শোন, তুই এইবার টার্গেট কমপ্লিট না করতে পারলে তোকে ছাঁটাই করব। তোর কিউব থেকে আমার কেবিনটা বেশ কাছে, ওখানে চন্দ্রানী বসবে। বেশ সুবিধা হবে আমাদের। কি বলো চন্দ্রা? বলে বস চন্দ্রানীকে নিজের কাছে টেনে নিলেন। নৈরিত লজ্জায় ভয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। প্রতিদিন ভিড় বাসে করে
বাড়ি ফিরতে হয় নৈরিতকে। ওগুলো কত আসার পথে সে ফুল মার্কেটে নেমে পড়ে। তারপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নানান ফুলের গন্ধ শোকে। তারপর যেই দিন যেটা ভালো লাগে এক গোছা দাদা, কিনে ওই হেঁটে হেঁটে বাড়ি ফেরে। গোলাপের বাঁচটা কত? আজ তার পছন্দ হয়েছে ফ্র্যাঞ্জিপানি বা কাঠগোলাপ। বাড়ির দরজার কাছে এসে কলিং বেল চাপলো নৈরিত। দরজা খুলল কুর্তি পরা এক সুশ্রী মহিলা। তার হাতে ফুলগুলো তুলে দিতেই সে মুখ বেঁকিয়ে বাড়ির ভিতরে চলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে নৈরিত শুধু হাসল। দেখো নৈরিতের চুপচাপ স্বভাবের জন্যই অফিসের কোনো মেয়েই ওকে বিশেষ পাত্তা দেয় না। তাদের মতে নৈরিত নাকি মিচকে শয়তান। সে তাদের যা ইচ্ছা তারা বলুক। বর্ষার মতো একটা বউ থাকলে ও সব কথা পাগলেও কানে নেয় না। বর্ষার মতো চেহারা, বর্ষা, নাক, চোখ বর্ষার মতো আছে নাকি চেহারা, ওদের কারোর? নাক, নৈরিতেরও তো নেই। আছে নাকি ওদের? এভাবেই রোজ সন্ধ্যায় স্নান করার সময় বর্ষার সাথে নিজের তুলনা করে সে। আচ্ছা, বর্ষা ওকে ভালোবাসে? বাসে বোধ হয়, নাহলে রোজ ফুলগুলো নিয়ে ফেলে দেয় না কেন? না ভালোবাসলে রোজ ভাত বেড়ে দেয় কেন? বাসে বলেই করে। কিন্তু বর্ষাকে ভালোবাসার মতো ক্ষমতা অথবা ইচ্ছা কোনোটাই নেই নৈরিতের। বর্ষার ওই রূপ দেখে শুধু হিংসে হয় তার। ওকে বাড়ির বাইরে বেরোতে দিলে যে কত পুরুষের ঘুম কেড়ে নিত সে। তাই বাড়িতেই সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে নৈরিত। বর্ষা আঁকতে ভালোবাসে বলে তাকে দামি স্কেচিং কিট কিনে দেওয়া হয়েছে। গান গাওয়ার শখ বলে গিটার কিনে দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ডও দিয়ে রাখা হয়েছে। স্বামীর দায়িত্ব হিসাবে কোনো অভাব রাখেনি নৈরিত। তাও এত রাগ দেখায় কেন সে? আচ্ছা, তাও এত রাগ করে? রোজ রাত্রে ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে বাড়ি মাথায় তোলে বর্ষা। কই, নৈরিত তো তাকে কিছু বলে না। রোজ রাত্রে চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সে, স্ত্রীর ওপর কোনো অধিকার না দেখিয়েই। বর্ষার মতো সে অমন সুস্ত্রী হলে হয়তো সে অধিকার থাকতো, কিন্তু রূপেই কি সব? ব্যবহার অথবা জীবন দর্শন কি কিছুই নয়? এই কদিনে বর্ষার সাথে ঈশানের প্রেমটা বেশ জমে উঠেছে। বাড়িতে, অফিসে, সর্বত্র দুজনে চ্যাট করে। এতদিনে বর্ষার ব্যাপারে কত কিছুই না জেনেছে সে। বর্ষার প্রিয় রং বেগুনি, প্রিয় খাবার ডাল ভাতের সাথে ইলিশ ভাজা আর আমের চাটনি, প্রিয় সিনেমা 12 অ্যাংরি ম্যান, আর প্রিয় গানের তো কোনো শেষই নেই। গানের সাথে গিটারটাও বেশ ভালো বাজাতে পারে বর্ষা। এই তো সেই জ্যোৎস্না রাতে দুজনে চ্যাট করছিল। কত কাকুতি মিনতি করার পর শেষে বর্ষা একটা ভিডিও পাঠালো। গান গাইছে সে। সেই প্রথম বর্ষাকে ভিডিওতে দেখেছিল ঈশান। বর্ষা সেদিন হাম জি লেঙ্গে গানটা গিয়েছিল। এই গানের ফিমেল কভার সে আগে কখনো শোনেনি। কি স্পষ্ট গানের গলা বর্ষার, কি ব্যথা সেই গলায়। বর্ষার রূপকেও ছাড়িয়ে গেছে তার গলা। তারপর থেকে রোজ ঈশান ওই গানটা শোনে। ঈশানও নিজের ব্যাপারে সবকিছুই বলেছে বর্ষাকে। টাইপ করে বলেছে সে, কারণ ফোনে অথবা ভয়েসে বলতে গেলে তার কথা আটকিয়ে যায়। বেশ কয়েকবার বর্ষা তাকে নিজের বাড়িতে ডেকেছে, কিন্তু ঈশান সেখানে যায়নি। ভয় হয় তার। আজকের ঈশানকে বর্ষা দেখেনি, দেখেছে 5-6 বছর আগেকার সেই শক্ত সমর্থ ঈশানকে। এখন ঈশানের আর সেই ফিজিক নেই, হাতির মতন চেহারা হয়েছে তার।
এই চেহারা নিয়ে যাবে কি করে সে বর্ষার সামনে। তাই সে আবার জিম জয়েন করেছে, দৌড়তে যায়, অফিসের লিফট ব্যবহার করে না। বর্ষা অনেকটাই পাল্টে দিয়েছে ঈশানকে। ঈশান এখন আর সেই রুড ভাবটা দেখায় না। বর্ষার সাথেও ফোনে কথা বলে সে। বর্ষার গলায় যেন একটু বেশি ন্যাকামো ভাব। যাও তো, অনেক মেয়েরই থাকে, শুধু অনেক ছেলেরই জিনিসটা ভালো লাগে। ঈশানেরও ওই গলাটা এখন ভালো লাগতে শুরু হয়েছে। প্রপার ডায়েট, পুরনো মাসল মেমোরি এবং হার্ডকোর এক্সারসাইজের ফলে 2 মাসের মাথায় ঈশান তার পুরনো চেহারার অনেকটাই কাছে চলে এসেছে। সে ভাবল বর্ষাকে আর অপেক্ষা করিয়ে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করতেই হবে। এই রবিবারেই যাবে সে। তার বাড়ির ঠিকানা ঈশানের এতদিনে মুখস্থ হয়ে গেছে। 127 টালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 53। বর্ষার সময় হবে কিনা জিজ্ঞাসা করতেই সে বলল, আমার তো এখন রোজই রবিবার। ঠিকানা জানা থাকলেও বর্ষার কাছ থেকে লাইভ লোকেশনটা চেয়ে নিল ঈশান। সকাল সকাল আসতে চাইলেও বর্ষা তাকে সন্ধ্যাবেলায় আসতে বলল। সন্ধ্যাবেলাটা নাকি বেশি রোম্যান্টিক হয়। সেই মতো সন্ধ্যাবেলায় বাইক নিয়ে সে চলল শহরের চওড়া রাস্তার ওপর দিয়ে। ম্যাপে দূরত্ব যত কমছে, ঈশানের বুকের ধুকপুকুনিও তত বাড়ছে। উফ, এমন হচ্ছে কেন? অস্বস্তি হচ্ছে, তাও ভালো লাগছে। শহরের ধুলোমাখা হাওয়া যেন জ্যাসমিনের কুয়াশায় পরিণত হয়েছে। আকাশের রং লালচে গোলাপি হয়ে গেছে। দিনের শেষে সবাই কত খুশি হয়ে নিজেদের বাড়ি যাচ্ছে। এমনকি ট্রাফিক পুলিশও আজকে আর ঈশানকে ধাওয়া দিল না। বাইক চলছে মাখনের মতন। লোকেশনের প্রায় 750 মিটারের কাছে চলে আসতেই ঈশানের নাকে খুব সুন্দর গন্ধ এসে ঠেকল। বাইক থামিয়ে দেখল একটা ফুলের বাজারের কাছে এসে দাঁড়িয়েছে সে। নানান ফুলের ভিজে গন্ধ ঈশানের সারা দেহ ভেদ করে চলেছে। বর্ষার জন্য ফুল নিয়ে যাবে। কি ফুল ভালোবাসে যেন সে? কাঠগোলাপ। তাই তো বলেছিল বর্ষা। একগোছা কাঠগোলাপ নিয়ে বাইকের হ্যান্ডেলের সামনে বেঁধে আবার রওনা দিল ঈশান। লোকেশনে পৌঁছে দেখল সেখানে অনেকগুলো নতুন পুরনো বাড়ির মাঝে এই একটাই বেগুনি রঙের দোতলা বাড়ি। গেটে কোনো কলিং বেল নেই, একেবারে সদর দরজার পাশেই রয়েছে সেটা। বেল বাজাতেই বর্ষার গলা শুনতে পাওয়া গেল। হুজ দেয়ার? আমি ঈশান। ও ঈশান, তোমার জন্য দরজা খুলে রেখেছি, সোজা দোতলায় চলে এসো। আর শোনো, দরজাটা লক করে দিও। দরজা খুলে ভেতরে ঢুকতেই ঈশান দেখল সারা বাড়িতে মোমবাতি জ্বলছে। বর্ষা বেশ রোম্যান্টিক তো। দরজাটা বন্ধ করে সিঁড়ি ধরে একেবারে দোতলায় চলে গেল ঈশান। দেখল এই জায়গায় একটিও মোমবাতি নেই, তবে একটি ঘর থেকে হলুদ কমলা আলো জ্বলছে। ব্যাপারটা ঠিক কতটা রোম্যান্টিক তা বুঝতে না পারলেও অস্বস্তি হচ্ছে ঈশানের। ধীর পায়ে সে বর্ষাকে ডাকতে ডাকতে এগিয়ে গেল। বর্ষা, 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 কোথায় তুমি? কোনো সাড়া নেই। ঘরে ঢুকতেই ঈশান দেখল বর্ষা ড্রেসিং টেবিলের সামনে বসে সাজগোজ করছে। ঈশান হালকা বিরক্তির স্বরেই বলল, ডাকছিলাম, উত্তর দিচ্ছিলে না কেন? কোনো উত্তর নেই। ঈশান আরেকটু এগিয়ে গেল। কি হলো, কিছু বলছো না যে? বর্ষা ধীরে ধীরে পেছনে ঘুরতেই ঈশান আঁতকে উঠল। কয়েক পা পিছিয়ে গেল সে। কোথায় বর্ষা? এ তো বর্ষার মতো জামা কাপড় পরা একটা পুরুষ।
ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর মাথার ফলস চুল মিলিয়ে তাকে বিকট দেখতে লাগছে। সাথে রয়েছে তার দুই চোখের এক বিশ্রী চাহনি। এবারে সেই ব্যক্তির গলা শুনে ঈশানের চোখ মুখ লাল হয়ে গেল। উত্তর কি করে দেব? আমার কাছে তো বর্ষার গলাটাই নেই। বিছানার ওপর পড়ে গেল ঈশান। ওই অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় বলল, তুমি বর্ষা না? কে তুমি? হ্যাঁ, আমি তো বর্ষা। না 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 না, তুমি বর্ষাই নও, এটা হতেই পারে না। কেন? তুমি কোন বর্ষাকে চাইছো? এই কথার প্রত্যুত্তরে ঈশান কি বলবে সে নিজেই বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি ফোন বের করে সেই ব্যক্তিকে বর্ষার ফটো দেখালো সে। সেগুলি দেখে সে বলল, ও, তুমিও বর্ষার রূপ চাইছো? ঠিক আছে, চলো তোমায় বর্ষার রূপ দেখিয়ে আনি। সবকিছু এমন স্বপ্নের মতো ঘটে যাচ্ছিল যে শক্ত সমর্থ ঈশানও শিশুর মতন সেই ব্যক্তির সাথে ব্যালকনি ধরে চলতে লাগলো। দোতলার কোনো এক অন্ধকার কোণে আরেকটি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তারা। দরজা খুলতেই ঈশান যা দেখল তাতে তার 6 ফুটের দেহ প্রায় অকেজো হয়ে টাল খেয়ে উঠল। ঘরের ভেতরে জ্বলছে কয়েকটা ফ্লুরোসেন্ট ল্যাম্প এবং সেই আলোয় বর্ষার পরিচিত রূপ দেখতে পেল ঈশান। কিন্তু সেই ঝলমলে বর্ষা কই? এ যে তার নিথর দেহ। গোল বৃত্তের মাঝে হাত পা টান টান করে পড়ে রয়েছে বর্ষা। বৃত্তের পরিধি জুড়ে কতকগুলো মানুষের কাটা মাথা সাজিয়ে রাখা। বেশি দিন হয়নি তারা মরেছে, কিংবা হয়তো কোনো এক অদ্ভুত কেমিক্যালের বশে তাদের চামড়াগুলো এখনো পুরোপুরি গলে যায়নি। ঘরের ভিতরের বিকট গন্ধটাকে দেওয়ালে টাঙানো এয়ার পিউরিফায়ারও বশে আনতে পারেনি। ঈশান বর্ষার কাছে গিয়ে মুখ থুবড়ে পড়ল। বর্ষাকে ধরতেও তার ভয় লাগছে। মাথায় হাজার রকমের প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে। সে বলল, কি হচ্ছে এসব? আমি যে বর্ষার গলা শুনলাম এইমাত্র। তুমি না এয়ারফোর্সে যাচ্ছিলে? এই সাধারণ ব্যাপারটাও বুঝলে না? এই বলে সেই ব্যক্তি নিজের ফোনটা বের করে কি সব ক্লিক করলো। তারপর তার হাতে থাকা ঈশানের ফোনটা বেজে উঠল। নিজের ফোনটা মুখের কাছে নিয়ে ঈশানের ফোনের কলটা রিসিভ করে সে কথা বলা শুরু করতেই ঈশানের সারা গায়ে ছুঁচ ফোটার মতন অনুভূতি হলো। অবিকল বর্ষার গলায় ব্যক্তি বলল, হ্যালো ঈশান, হাউ আর ইউ? হাউ মাচ ডু ইউ লাভ মি? হতবাক দৃষ্টিতে ঈশান বলে, ইম্পসিবল। ইম্পসিবল? কত কিছু করতে হয়েছে জানো? প্রথমে ওর ভয়েস স্যাম্পেল নিতে হয়েছে, তারপর সেটাকে এআই এর থ্রু আমার ভয়েসের উপর লেয়ার করাতে হয়েছে। কিন্তু তাতে করে শুধু বর্ষার গলার MP3 রেকর্ডিংই পেতাম। ফোন কলে বর্ষার গলা আনবার মতো কোনো সফটওয়্যার পাচ্ছিলামই না। অনেক রিসার্চ করে দেখলাম জানো, কিছু জুনিয়র ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এমন একটা API বানিয়েছে যার সাহায্যে ফোন কলে আগের AI সফটওয়্যারটা ব্যবহার করা যাবে। আরও মজার ব্যাপার শুনবে, ওরা ওদের APIটা টেস্টিংয়ের খাতিরে পাবলিক ডোমেনে ফ্রি করে দিয়েছে। তারপর ফোন রুট করে। ঈশান লোকটার কোনো কথাই শুনছিল না। আপন ভাবনায় হারিয়ে গেছে সে। কত রাত জেগে বর্ষার সাথে কথা বলেছে সে, কত ব্যক্তিগত কথা দুজনে ভাগাভাগি করে শুনেছে। এতদিন তবে কার সাথে কথা বলেছে ঈশান? ঈশানের অজান্তেই কখন যেন লোকটা তার
একেবারে কাছে এসে বসেছে। ঈশানের গালে হাত রাখতেই তার হুঁশ ফিরল। লোকটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে সে বলল, এতদিন তাহলে কার সাথে কথা বলেছি আমি? আমার সাথে, অবভিয়াসলি। না হলে ওই মেয়েটার আমার মতো জীবন দর্শন আছে নাকি? শুধু রূপেই যা। ওকে তুমি মেরেছো? কি করব বলো তো, মারতে হলো। একেই তো বস চাকরিটা খেয়ে নিল, বউ তার মধ্যে বলছে তোমার চাকরি নেই, আমি থাকবো না, ডিভোর্স দেবার কথা বলছিল। ভাবতে পারো, আমার তখন উঠে গেল রাগ। কেউই আমায় বুঝলো না, আমার খারাপ চেহারার জন্য, তাই না? বেশ, এবার আমি নিজের মতো করে বাঁচব। ইমপারফেকশন আমি মোটেই দেখতে পারি না, নিজেকে পারফেক্ট করে তুলতে হবে তো। তাই আমি বর্ষার থেকে ওর রূপ আর পরিচয়টা নিয়ে নিলাম। এখন দেখো আমি কত পারফেক্ট। ওই দেখো দেখো। লোকটা এবার ঈশানের হাতটা নিয়ে নিজের গালে গলায় বোলাতে লাগলো। ঈশান ক্রুদ্ধ হয়ে গলা টিপে ধরলো তার। লোকটাকে দেওয়ালে ঠেসে ধরতেই তার ফলস চুল খুলে পড়ে গেল। লোকটা অনেক কষ্টে হাতরে একটা কেমিক্যাল ভর্তি টিনের কৌটো তুলে ঈশানের মাথায় সজোরে বাড়ি মারল। কিন্তু ঈশানকে কাবু করা এতটা সহজ নয়। সে আবার লোকটার দিকে ধেয়ে গেল। সেই দেখে লোকটাও কৌটো নিয়ে আবার ধেয়ে আসলো, কিন্তু এবার কেউই কাউকে কাবু করতে পারলো না। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। বেশ খানিকক্ষণ শক্তি প্রয়োগের ফলে দুজনেই এড়িয়ে পড়ল। ডেলি জিমে যাওয়া ঈশানের গায়েও আর বল নেই। লোকটা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমার আগের নাম নৈরিত ছিল। তাতে আমি কি করব? না না, তোমার নাম ঈশান আর আমার নাম নৈরিত। কেমন কেমন মুখোমুখি বলো? দুজনেই একে অপরের দর্শন ভালোবাসি, দুজনেই পরিপূর্ণতার পূজারী। এই যেমন এয়ারফোর্স একাডেমি স্ট্রাকচারটা পারফেক্ট ছিল না বলে তুমি এয়ারফোর্সই ছেড়ে দিলে। আর তুমি নিজেও কতটা পারফেক্ট বলো, কোনো খুঁত নেই তোমার শরীর কিংবা মনে। ঈশান কিছু বলল না। নৈরিত বলে চলল, আমার ফিলোসফি তোমার কেমন লাগে? কোন ফিলোসফি? ওহো, তোমায় তো বলাই হয়নি। আসলে এর আগে যারা এসেছে তাদের সাথে আমার ফরম্যাটটা একটু আলাদা, বুঝলে? বেশ, তবে শোনো, আমার মতে এক পুরুষের কেবল একটি মাত্র নারীর সাথেই সম্পর্ক থাকা দরকার। এতে তার কল্যাণ তো আছেই, তার সাথে সমাজের কল্যাণও জড়িয়ে। এই যেমন ধরো, আমার বস যদি শুধু আমার প্রতি আকৃষ্ট থাকতেন, তাহলে কি আর আমার চাকরিটা যেত বলো? ব্লাডি চন্দ্রানী। মানে তুমি গে? দূর না, আমি নিজেকে মেয়ে হিসেবে আইডেন্টিফাই করি। ছেলের শরীরে বন্দি মেয়ে মানুষ? মেয়ে মানুষ? মানুষ হিসেবে আইডেন্টিফাই করি কে বলেছে তোমায়? ঈশান এলিয়ে পড়ার ভান করে ধীরে ধীরে আরেকটি টিনের কৌটো হাতড়াবার চেষ্টা করছিল। নৈরিতের এই কথায় সে একটু অবাক হয়ে বলল, মানুষ নও মানে? উত্তরে নৈরিত একটু গর্বের হাসি হেসে বলল, আমি একজন মহিলা ম্যান্টিস। কি? চমকে গেলে? বাকিরাও এরকম চমকে গেছিল জানো। ওই দেখো, ওদের কাটা মাথার চেহারায় এখনো সেই চমক রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? ঈশান খুব স্বাভাবিকভাবেই বুঝে গেল যে কেন ওই ছেলেগুলোর মাথা কাটা রয়েছে। মহিলা ম্যান্টিসরা তো তাই করে। তবে কি ঈশানের শেষ পরিণতিও এই? টিনের কৌটো হাতে সে বৃত্তের কাছে চলে গেল। নৈরিত বলল, কেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম করে মুন্ডু সাজিয়েছি দেখেছ? চিন্তা করো না, তোমার জন্য একটা স্পেশাল দিক রিজার্ভ করে রেখেছি। ঈশান কোণ? এসো, আমার কাছে এসো। নৈরিত ঈশানের কাছে এগিয়ে যেতেই ঈশান পেছন ঘুরে তার মাথায় সজোরে আঘাত করল। নৈরিত হুমড়ি খেয়ে পড়ল।
ঈশান দ্রুত মেঝেতে পড়ে থাকা নিজের মোবাইলটা নিয়ে পুলিশে ফোন করলো। হ্যালো নৈরিতের হুঁশ ফিরতেই সে দেখলো ঈশান কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এখানে একটা ঘর মার্ডার থেকে হয়েছে, বেরিয়ে গেল। মৌসুমী অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 3 এ। আপনারা তাড়াতাড়ি না। আসুন। ওকে পালাতে দেওয়া যাবে না। ও যদি কাউকে বলে দেয়। এদিক ওদিক খুঁজে ড্রয়ার থেকে একটা ছুরি বার করে ঈশানের পেছনে ছুটল সে। ঈশান সিঁড়ি ধরে নামতে যাবে এমন সময় নৈরিত তাকে জাপটে ধরল। এই কোথায় পালাচ্ছিস? দুজনের মধ্যে আবারও ধস্তাধস্তি বাঁধল, ফলে সিঁড়ি থেকে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল দুজনে। ঈশানের একটু বেশি চোট লেগেছে, তাই তার উঠতে একটু দেরি হলো। সেই ফাঁকে তার মুখে 7-8টা ঘুষি বসিয়ে দিল নৈরিত। ঈশান নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এবার নৈরিত এদিক ওদিক তাকিয়ে ছুরিটা খুঁজতে লাগলো। দেখলো ওটা সিঁড়ির কাছেই পড়ে। দ্রুত সেটা বাগিয়ে ঈশানের ওপর চড়ে বসলো সে। না, তোকে দেখছি আর জীবিত এনজয় করা গেল না। নেভার মাইন্ড, হাতি বাঁচলো কি মরলো তাতে আমার কি? তাছাড়াও লাভি ফাইয়ে তোর মতো আরো 1000টা শিকার পাবো। এ কথা বলেই দুহাত মুঠো করে ছুরিটা চালিয়ে দিল নৈরিত। লোকেশনে পৌঁছে ইন্সপেক্টর সমরেশ গুহরা দেখলেন বাড়ি পুরো অন্ধকার। গেট খোলা দেখে ফোর্স নিয়ে একেবারে দরজার সামনে গিয়ে তিনি হাঁক ছাড়লেন। ঈশান, ঈশান, আপনি ঠিক থাকলে আমাদের উত্তর দিন, নইলে আমরা দরজা ভাঙছি। খানিক পরে ওপাশ থেকে উত্তর এলো, না, আমি ঠিক নেই, আপনারা বাঁচান আমায়। সমরেশ বাবুর অর্ডারের প্রায় সাথে সাথেই কনস্টেবলরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। ঢুকেই তারা দেখল যেখানে সিঁড়িটা একতলার মেঝের সাথে মিশেছে সেখানে দুটো মানুষ পড়ে রয়েছে, একজন সিঁড়ির ওপর, একজন মেঝেতে। তাদের পা দুটো এমনভাবে ভাঁজ করা যে দেখে মনে হচ্ছে একে অপরের প্রতিবিম্ব। আর একটু কাছে যেতেই দেখা গেল সিঁড়ির উপরে বসে থাকা লোকটার গলা দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। মেঝেতে শুয়ে থাকা লোকটা হঠাৎ উঠে দাঁড়াতেই কনস্টেবলরা বন্দুক তাক করে ধরল। লোকটা থতমত খেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি ঈশান সেনগুপ্ত। আইডি দেখান। ঈশান তাড়াতাড়ি তার মানিব্যাগ থেকে ড্রাইভিং লাইসেন্স বার করে দেখালো। আইডি কনফার্ম করে সমরেশবাবু বললেন, ওকে কি আপনি মারলেন? না না, আপনারা আসছেন দেখে ধরা পড়ে যাওয়ার ভয় ও নিজেই নিজের গলা কেটে ফেললো। স্ট্রেঞ্জ। অবশ্য আপনি ফোনে যা ডিসক্রিপশন দিয়েছিলেন তাতে আশ্চর্য হওয়ার এমন কিছু নেই। ও হ্যাঁ, ওর ওয়াইফের বডিটা কোথায় যেন বললেন? ঈশানের কাছ থেকে অনস্পট স্টেটমেন্ট নিয়ে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। পরে দরকার পড়লে তাকে থানায় গিয়ে দেখা করে আসতে হবে। অ্যাম্বুলেন্সে বসে যেতে যেতে ঈশান লাভিফাই অ্যাপটা ডিলিট করে দিল। সুস্থ হয়েই সে মা বাবার কাছে ফিরবে। আজকের ঘটনা তার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। ঈশানের বুকে ছুরি চালাতে গিয়ে থমকে গেল নৈরিত। দেখল ঈশানের বাম হাতের কনিষ্ঠ আঙুলটা কাটা। মেঝেতে পড়ে রয়েছে ছোট টুপির মতন রাবারের ফলস আঙুল। কাঁপা গলায় নৈরিত বলল, কি তোর আঙুল কই? তুই তো পরিপূর্ণ নোস, তোর শরীরে তো খুঁত রয়েছে। কেন, দার্শনিকের হাতে ঘা লাগলো নাকি? নৈরিত রক্ত চোখে ঈশানের উপর ছুরি চালাতে গেলে ঈশান তৎক্ষণাৎ কৌশলে নিজের হাতের সাথে নৈরিতের হাত দুটো লক করে ফেলল, ঠিক যেমনটা সে 5-6 বছর আগে বন্ধুদের সাথে প্র্যাকটিস করত। এই লক ছাড়ানোর ক্ষমতা নৈরিতের অন্তত নেই। যত জোর খাটাবে ততই শক্তির অপচয় হবে। ঈশান একটু হোল্ড করে নিজের শক্তি সঞ্চার করে নিল। তারপর অকস্মাৎ হাতের লকটা খুলে সোজা হয়ে বসল। নৈরিত প্রস্তুত ছিল না। তার হাতে ছুরিটা দিয়েই
ঈশান তার গলা চিরে ফেলল। দেখে মনে হয় নৈরিত নিজেই নিজের গলা কাটছে। নৈরিতকে সিঁড়ির ওপর ফেলে দিল ঈশান। এমন সময় সদর দরজার বাইরে থেকে শব্দ এলো, ঈশান, ঈশান, আপনি ঠিক থাকলে আমাদের উত্তর দিন, নইলে আমরা দরজা ভাঙছি। ঈশান কি যেন ভেবে নিল, তারপর উত্তর দিল, না, আমি ঠিক নেই, আপনারা বাঁচান আমায়। আবার আগের মতো মেঝেতে শুয়ে পড়ল ঈশান। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আরেকটি কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।